আনন্দ পাঠে ঐশ্বর্যে আপনাকে স্বাগত। আজকের পর্বে আমরা পাঠ করছি হুমায়ুন আহমেদের লেখা একটি ছোট্ট উপন্যাস একা একা। আজ থাকছে প্রথম পর্ব। রাত দুপুরে দুমদুম করে দরজায় কিল পড়তে লাগল। সাংঘাতিক কিছু একটা হয়েছে। আগুন টাগুন লেগেছে কিংবা চোর এসেছে। চোর হবার সম্ভাবনাই বেশি। খুব চুরি হচ্ছে চারদিকে। আমরা দুজনের কেউই ঘুমাইনি। ঘর অন্ধকার করে বসে আছি। বাবু ভাই তার শেষ সিগারেটটি ধরিয়েছে। সিগারেট হাতে থাকলে সে কোনো কথাবার্তা বলে না। কাজেই আমি গম্ভীর গলায় বললাম, কে? দরজা খোল। বড় চাচার গলা। ধরা যেতে পারে সাংঘাতিক কিছু হয়নি। এ বাড়িতে বড় চাচার কোনো অস্তিত্ব নেই। কাজকর্ম কিছু করেন না। সেই জন্যেই তুচ্ছ ব্যাপার নিয়ে হইচই করে বাড়ি মাথায় তোলেন। একবার রাত ৩টায় এমন চেঁচামেচি শুরু করলেন যে পাহারাদার পুলিশ আমাদের গেটের কাছে বাঁশি বাজাতে লাগল। আমি এবং বাবু ভাই দুজনে ছুটে গিয়ে দেখি ছোট চাচির পোষা বিড়াল তার ঘরে ঢুকে বিছানার উপর বমি করেছে। বড় চাচার সে কি চিৎকার, যেন ভয়ঙ্কর কিছু একটা হয়েছে। আজ রাতেও নিশ্চয়ই সেরকম কিছু হবে। হয়তো চাচির বেড়াল তার ঘরে গিয়ে কুকীর্তি করে এসেছে, আর এই নিয়ে ঘুমাবার সময়টায় তিনি লাভছাপ করছেন। আমি বিরক্ত স্বরে বললাম, কি হয়েছে চাচা? দরজা খুলতে বললাম, কানে যায় না? ব্যাপার কি? চট দিয়ে দাঁত খুলে ফেলবো, লাট সাহেব কোথাকার। দরজা খোল। বাবু ভাই সিগারেট ফেলে গম্ভীর স্বরে বলল, রাত দুপুরে কি শুরু করেছেন? কি শুরু করেছি মানে? একটা মানুষ মারা যাচ্ছে। কে মারা যাচ্ছে? বড় চাচা উত্তর না দিয়ে প্রচণ্ড একটা লাথি কষলেন দরজায়। বাবু ভাই উঠে দরজা খুলল। ঠান্ডা গলায় বলল, কে মারা যাচ্ছে? বড় চাচা হুঙ্কার দিয়ে বললেন, সঙের মতো দাঁড়িয়ে থাকিস না, নিচে যা। হয়েছেটা কি বলবেন তো? বাবার অবস্থা বেশি ভালো না। স্ট্রোক হয়েছে নাকি? হতে পারে। অবস্থা খুব সিরিয়াস, খুবই সিরিয়াস। বড় চাচাকে দেখে মনে হলো না তিনি খুব বিচলিত, বরঞ্চ এই উপলক্ষে হইচই করার সুযোগ পাওয়ায় তাকে বেশ খুশি খুশি মনে হলো। অনেকদিন পর একটা দায়িত্ব পেয়েছেন। সবাইকে খবর দেওয়া দরকার। নিঃশ্বাস ফেলার সময় নেই এখন। উফ, কি ঝামেলা। তিনি ঝড়ের মতো নিচে নেমে গেলেন। তার গলা অবশ্য শোনা যেতে লাগল। ড্রাইভার কোথায়? ড্রাইভার! কাজের সময় সব কোথায় যায়? পেয়েছে কি? বারান্দার লাইট জ্বলল। চটি ফটফট করে কে যেন নামল। ছোট চাচা? এ বাড়িতে ছোট চাচাই একমাত্র ব্যক্তি যিনি চটি পড়েন এবং শব্দ করে হাঁটেন। নিশ্চয়ই তিনি। বাবু ভাই আরেকটি সিগারেট ধরিয়ে বিছানায় গিয়ে বসল। চিন্তিত স্বরে বলল, তুই চট করে দেখে আয়, সত্যি সত্যি অবস্থা খারাপ কিনা। আমার মনে হয় বাবা খামাখা চেঁচাচ্ছে। নিচে গিয়ে দেখি সত্যি সত্যি অবস্থা খারাপ। দাদার ঘরে অনেক লোকজন। ছোট চাচা, বড় চাচা, সাহানা, আমাদের ভাড়াটে রমিত সাহেব। কম্পাউন্ডের একটা বাতি জ্বলছে। তার খাটটা সরিয়ে সিলিং ফ্যানের ঠিক নিচে নিয়ে আসা হয়েছে। রাখা হয়েছে আধশোয়া করে। তিনি হাত দুটি ছড়িয়ে নিঃশ্বাস নেবার জন্য ছটফট করছেন। পৃথিবীতে এত অক্সিজেন, কিন্তু তার বৃদ্ধ ফুসফুসটা তিনি আর ভরাতে পারছেন না। তার কপালে বিন্দু বিন্দু ঘাম। সাহানা একটা হাত পাখা নিয়ে দাঁড়িয়ে আছে। মাথার উপর ফ্যান ঘুরছে, তবু সে ক্রমাগত পাখা নেড়ে যাচ্ছে। তার মুখ হয়েছে পাংশু বর্ণ। লম্বাটে মুখ আরও লম্বা দেখাচ্ছে। দাদা কি একটা বলতে চেষ্টা করলেন। শ্লেষা জড়িত স্বর, কিছুই বোঝা গেল না। বড় চাচি চেয়ারে বসেছিলেন। তিনি চোখ বড় বড় করে বললেন, কি বলছেন রে? কি জানি কি। শাহানা, তুই কি কিছু বুঝতে পারলি? জি না মামি। দাদা এবার স্পষ্ট করে বলে উঠলেন, মিনু, ও মিনু। মিনু আমাদের সবচেয়ে বড় ফুপু। 9 বছর বয়সে গলায় কি একটা ঘা, খুব সম্ভবত ক্যান্সার হয়ে মারা গিয়েছিল।
অল্প বয়সে মৃত্যু হবে বলেই হয়তো রাজকন্যাদের মতো রূপ নিয়ে এসেছিল। আমাদের বসার ঘরে এই ফুপুর একটা বাঁধানো ছবি আছে। দাদা আবার বিড়বিড় করে কি বললেন, তার বুক হাঁপড়ের মতো ওঠানামা করতে লাগল। শাহানা আমার কাছে এসে ফিসফিস করে বলল, বড় ভয় লাগছে। ভয়ের কি আছে? একটা মানুষ মরে যাচ্ছে, এটা ভয়ের না। কি বলছিস তুই? দাদা ছটফট করতে লাগল। একজন মানুষ শ্বাস নেবার জন্য প্রাণপণ চেষ্টা করছে, আর আমরা এত সহজে শ্বাস নিচ্ছি। আমার দাঁড়িয়ে থাকতে লজ্জাই লাগল। দাদা তাহলে সত্যি সত্যি মারা যাচ্ছেন। ইদানিং তার সঙ্গে আমার খুব একটা দেখা সাক্ষাৎ হতো না। ঘরের পাশ দিয়ে যাবার সময় তিনি ডাকতেন, কে যায়? বাবু, বাবু না? তাহলে কে? টগর? এই টগর, এই টগর, এই। আমি না শোনার ভান করে দ্রুত বেরিয়ে যেতাম। কি কথা বলবো তার সাথে? দাদার নিজের কোনো কথা নেই বলার, আমারও নেই। একজন বুড়ো মানুষ, যার স্মৃতিশক্তি নেই, গুছিয়ে চিন্তা করার ক্ষমতা নষ্ট হয়ে গেছে। তার কাছে দীর্ঘ সময় বসে থাকা যায় না। কিন্তু মানুষ শুধু কথা বলতে চায়, সর্বক্ষণ চায় কেউ না কেউ থাকুক তার পাশে। কে থাকবে? এত সময় কার আছে? দাদা তা বোঝেন না। তার ধারণা পৃথিবীর সবারই তার মতো অখণ্ড অবসর। কাজেই তিনি কান খাড়া করে দরজার পাশে সারাদিন এবং প্রায় সারা রাত বসে থাকেন। কারো পায়ের শব্দ পাওয়া গেলেই ডাকেন, কে যায়? এটা কে? কথা বলে না যে, কে? বাধ্য হয়ে কোনো কোনো দিন যেতে হয় তার ঘরে। তিনি গম্ভীর হয়ে বলেন, কে তুই? বাবু? জি না, আমি টগর। তোর পরীক্ষা কেমন হয়েছে? কখন পরীক্ষা, কি পরীক্ষা, কিছুই তিনি জানেন না। কিন্তু সমস্ত কথাবার্তা তার পরীক্ষা দিয়েই শুরু হয়। আমি ঝামেলা কমাবার জন্য বলি, ভালোই। ডিভিশন থাকবে? জি, থাকবে। অঙ্ক ভালো হয়েছে? অঙ্কটাই আসল। ডিভিশন হয় অঙ্ক আর ইংরেজিতে। ইংরেজি কেমন হয়েছে? ভালোই হয়েছে। আমি আসিতে আসিতে ট্রেন ছাড়িয়া দিল। এর ইংরেজি কি হবে বল দেখি? দাদার সাথে কথা বলার এই যন্ত্রণা। আমি এমএসসি করেছি বোটানিতে, কিন্তু তার কাছে বসলেই একটা ইংরেজি ট্রান্সলেশন করতে হবে। মাসখানেক আগে একবার বাবু ভাইকে ডেকে এনে পাটিগণিতের অঙ্ক করতে দিলেন। সে অঙ্ক আবার পদ্মে লেখা। অর্ধেক পঙ্কে তার তেহাই সলিলে, নবম ভাগের ভাগ শৈবালের জলে। বাবু ভাই বিরক্ত হয়ে বললেন, দাদা, আমি পাশ টাশ করে ইন্টিংটিনের অফিস খুলেছি, এখন বসে বসে পাটিগণিত করব নাকি? তুই আবার পাশ করলে কবে? এমএ পাশ করেছি 2 বছর আগে। বলিস কি? কোন ক্লাস পেয়েছিস? আপনাকে নিয়ে তো মহা মুসিবত দেখি। দাদাকে নিয়ে মুসিবত শুরু হয়েছে অনেক দিন থেকেই। বছর 3 ধরে হঠাৎ করে তার মাথায় গণ্ডগোল হতে শুরু করল। ব্যাপারটা সাময়িক, দিন 10 থাকে, আবার সেরে যায়, আবার হয়। মস্তিষ্ক বিকৃতির সময়টা বাড়ি শুদ্ধ লোককে তিনি অস্থির করে রাখেন। এই সময় তিনি কিছুই খান না। ভাত মাখবার সময় তিনি নাকি দেখতে পান একটা কালো রঙের বেড়াল থাবা দিয়ে তার সঙ্গে ভাত মাখছে। কাজেই তিনি ভাত খেতে পারেন না। একজনকে তখন প্লেট উঁচু করে রাখতে হয়, যাতে বেড়াল ভাত ছুঁতে না পারে। অন্য একজনকে ভাত মাখিয়ে মুখে তুলে দিতে হয়। তুলে দেয়া ভাতও বেশিক্ষণ খেতে পারেন না। 2-1 নলা মুখে তুলেই চেঁচাতে থাকেন, বেড়াল গা বেয়ে উঠছে, গা বেয়ে উঠছে। চেঁচাতে চেঁচাতে একসময় বমি করে ফেলেন। কি কষ্ট, কি কষ্ট! অসুখের আগেও যে তার সময় খুব ভালো যাচ্ছিল তা না। দিনের বেশিরভাগ সময় তিনি বসে থাকতেন বারান্দায়। ইজি চেয়ারে আধশোয়া হয়ে সমস্ত দিন একা একা পড়ে থাকা নিশ্চয়ই কষ্টকর ব্যাপার। ঠিক এই বয়সে এই অবস্থায় একজন মানুষ কি ভাবে কে জানে।
বসের ভঙ্গিটা অবশ্য অপেক্ষা করার ভঙ্গি, যেন কোনো একটা কিছুর অপেক্ষা। সেটা নিশ্চয়ই মৃত্যু। বারান্দার অন্ধকার কোণায় এককালের একজন প্রবল প্রতাপের মানুষ আধো জাগ্রত অবস্থায় মৃত্যুর অপেক্ষা করছে। চিত্রটা অস্বস্তিকর। এখন রাত 11:25। দাদার যা অবস্থা তাতে মনে হচ্ছে এ জগতের জ্বালা যন্ত্রণার অবসান হতে বেশি দেরি নেই। তার বাঁ চোখ দিয়ে পানি পড়ছে। জীবনের সর্বশেষ যাত্রাটি সুসহ করা হলো না কেন কে জানে। আকবরের মা প্রকাণ্ড একটা গামলা ভর্তি ফুটন্ত পানি এনে হাজির করল। বড় চাচি অবাক হয়ে বললেন, গরম পানি কি জন্যে? আমি কি জানি, আমারে আনতে কইছে, আনছি। সাহানা, গরম পানির কথা কে বলেছে? আমি জানি না মামি। কি যে এদের কাণ্ড! এই আকবরের মা, পানি নিয়ে যাও তো। কে বলেছে তোমাকে পানির কথা? বড় মিয়া কইছেন। যাও, নিয়ে যাও। আকবরের মা পানি নিয়ে যেতে গিয়ে ইচ্ছে করেই অর্ধেক পানি ফেলে ঘর ভাসিয়ে দিল। আমি দাদার ঘর থেকে বের হয়ে এলাম। বারান্দার এক প্রান্তে উগ্র মূর্তিতে বড় চাচাকে দেখা গেল। তার সামনে কালাম। কালামের মুখ পাংশুবর্ণ। আজকে তোর চামড়া খুলে ফেলব। মানুষ মারা যাচ্ছে বাড়িতে, আর তোর আজকে না ঘুমালে শরীর খারাপ করবে? লাট সাহেব আর কি। আমাকে দেখে বড় চাচার কাজের উৎসাহ আরও বেড়ে গেল। কালামের গালে প্রকাণ্ড একটা চর কষিয়ে দিলেন। আমার দিকে তাকিয়ে মেঘস্বরে বললেন, তোকে যে বললাম সবাইকে খবর দিতে, দিয়েছিস? জি না, দেই নাই, দেব। একটা কথা কতবার বলা লাগে? যাচ্ছি। যাচ্ছি কখন? নিজের চোখে অবস্থাটা দেখছিস না? চাচা, ডাক্তার আনতে কেউ গেছে? রমিত সাহেব গিয়েছেন। রমি জেলে তুই গাড়ি নিয়ে যাবি। বাবুকে সঙ্গে নিস। সেই মাতব্বরটা এখন কোথায়? উপরে আছে। যা, ডেকে নিয়ে আয়। অন্য বাড়ির লোকজন ছোটাছুটি করছে আর নিজেদের কারো খবর নেই। অন্য বাড়ির অর্থাৎ রমিত সাহেব। লম্বা, কালো, মোটাসোটা একটা মানুষ, যাদের দেখলেই মনে হয় এদের জন্ম হয়েছে অভাব অনটনে থাকবার জন্যে। তিনি আমাদের ভাড়াটে। একতলার 4টা কামরা নিয়ে আজ 7 বছর ধরে আছেন। এই 7 বছর কোনো ভাড়া বাড়ানো হয়নি, কিন্তু তবু রমিত সাহেব তার নামমাত্র ভাড়াও নিয়মিত দিতে পারেন না। হাত কচলে চোখে মুখে দিন একটা ভাঁপ ফুটিয়ে আমার বাবাকে গিয়ে বলেন, রহমান সাহেব, একটা বড় বিপদে পড়েছি। আমার ছোট শালীর একটা ছেলে। রমিত সাহেবের বাড়ি ভাড়া না দেওয়ার কারণগুলি সাধারণত বিচিত্র হয়ে থাকে এবং তা শেষ পর্যন্ত শোনার ধৈর্য কারোর থাকে না। বাবাকে একসময় বিরক্ত হয়ে বলতে হয়, থাক থাক, একটু রেগুলার হবার চেষ্টা করবেন, বুঝলেন? জি স্যার, আর দেরি হবে না। রেগুলার হবার কোনো রকম চেষ্টা অবশ্যই দেখা যায় না। তিনি নিজের অংশের একটা ঘর সাবলেট দিয়ে ফেলেন গোফলায় বেটে একটা লোককে। আমাদের অবশ্য বলেন তার ঘনিষ্ঠ আত্মীয় বিপদে পড়েছে, তাই দিন 10 থাকবে। সেই লোক মাস 2 থাকার পর আমরা ব্যাপারটা বুঝতে পারলাম। বড় চাচা খুব রাগলেন। গলার রগ ফুলিয়ে বললেন, সব কটাকে ঘাড় ধরে বের করে দাও, ফাইসলামে পেয়েছে। বেটে লোকটা খুব হম্বিতম্বি শুরু করল। বললেই হয়, দেশে আইন আদালত নাই, এভিকশন কি মুখের কথা? এতে বড় চাচা আরও বেশি রেগে গেলেন এবং হুকুম দিলেন বাড়ির সব জিনিসপত্র বাইরে বের করে দিতে। আমাদের বাড়ির চাকর বাকর অনেক দিন পর একটা উত্তেজনার ব্যাপার ঘটবার উপক্রম দেখে উৎসাহের সঙ্গে সঙ্গে আলনা, ট্রাঙ্ক, চেয়ার টেবিল বাইরে এনে ফেলতে লাগলো। আমি হইচই শুনে বারান্দায় এসে দেখি রমিত সাহেবের স্ত্রী রক্তশূন্য মুখে দাঁড়িয়ে আছেন। অত্যন্ত বিশ্রী ব্যাপার। এই সময় বাবু ভাই এলো কোথা থেকে এবং সে খুব অবাক হয়ে গেল। ঠান্ডা গলায় বলল, এইসব কি?
আকবরের মা একগাল হেসে বলল, বড় ভাইয়েরারে বাড়ি থেকে বাইর করে দিতেছে। রমিজ সাহেবের বড় মেয়েটা শব্দ করে ফুঁপিয়ে উঠল। বাবুভাই গম্ভীর মুখে বললেন, জিনিসপত্র সব ঘরে নিয়ে ঢোকাও। এইসব কি? বড় চাচা কি একটা বলতে যাচ্ছিলেন। বাবুভাই তার আগে এগিয়ে এসে কালামের গালে প্রচণ্ড একটা চর কষিয়ে দিলেন। কালাম হৃষ্টচিত্তে একটা মিটসেফ ঠেলাঠেলি করে আনছিল। সে কিছুই বুঝতে না পেরে মুখ চাওয়াচাওয়ি করতে লাগল। বাবুভাই যেন কিছুই হয়নি এমনভাবে নিজের ঘরে চলে এলেন। সেদিন আমি বেশ কিছু জিনিস প্রথমবারের মতো লক্ষ্য করলাম। যেমন রমিজ সাহেবের 4 মেয়ে, কোনো ছেলে নেই। রমিজ সাহেব এবং তার স্ত্রীর চেহারা মোটামুটি ধরনের, কিন্তু তার 4টি মেয়েই দেখতে চমৎকার। সবচেয়ে বড়টির, যার নাম নীলু, এমন মায়াকারা চেহারা। সবকটি বোনের মধ্যে একটা অন্যরকম স্নিগ্ধ ভাব আছে। তাছাড়া বাচ্চাগুলি এমনিতেও শান্ত। চিৎকার চেঁচামেচি কখনো শুনেছি বলে মনে পড়ল না। এর কিছুদিন পরই রমিজ সাহেব হাসি মুখে 1 প্যাকেট লাড্ডু হাতে দোতলায় এলেন। বড় মেয়েটি তার পেছনে। ব্যাপার কি? বড় মেয়ে, যার নাম নীলু, সে ক্লাস 8-এ বৃত্তি পেয়েছে। রমিজ সাহেব সবকটি দাঁত বের করে হাসতে হাসতে বললেন, ঘরের কাজকর্ম করেই সময় পায় না। সময় পেলে স্যার আরও ভালো হতো। বাবা অবাক হয়ে বললেন, কত টাকার বৃত্তি? মাসে 40 টাকা, আর বই কিনা বাবদ 200 টাকা। বাহ, বেশ তো। মেয়েটার জন্য দোয়া করবেন স্যার। নিশ্চয়ই নিশ্চয়ই। দোতলা থেকে তারা রওনা হলো 3 তলায়। এমন সময় দেখা হলো আমার সঙ্গে। এই যে ভাই সাহেব, আমার এই মেয়েটি। শুনেছি, বাবাকে বলছিলেন। আমি বারান্দায় ছিলাম। খুব ভালো খবর। নীলু, কদমবুসি কর টগর সাহেবকে। আমি আতকে উঠে বললাম, আরে না না। না না কি? মুরব্বির দোয়া ছাড়া কি কিছু হয় নাকি? হ্যাঁ? রমিজ সাহেব ঘর কাঁপিয়ে হাসতে লাগলেন। আজ আর তিনি দিন ভাড়াটে নন, আজ তিনি অহংকারী বাবা। আমি বললাম, তোমার নাম কি? নীলু। রমিজ সাহেব গর্জে উঠলেন, ভালো নাম বল। নীলাঞ্জনা। বাহ, সুন্দর নাম। রমিজ সাহেব হৃষ্টচিত্তে বললেন, ওর মায়ের রাখা নাম। আমি নাম দিয়েছিলাম জোবেদা খানম। সেটা তার মায়ের পছন্দ হলো না। নামটা নাকি পুরনো। আরে ভাই, আমি নিজেই তো পুরনো। বাবা মেয়েটার জন্য একটা পার্কার কলম কিনে পাঠিয়ে দিলেন। সেই কলমের প্রসঙ্গ রমিজ সাহেব সময়ে অসময়ে কতবার যে তোলেন তার ঠিক নেই। যেমন দিন 7 পর রমিজ সাহেবের সঙ্গে নিউ মার্কেটে দেখা হলো। তিনি একগাল হেসে বললেন, কাণ্ড শুনেছেন নাকি ভাই? কি কাণ্ড? পার্কার কলমটা যে দিয়েছিলেন আপনারা, নীলু স্কুলে নিয়ে গিয়েছিল। ক্লাস ছুটি হওয়ার পর তো আর পায় না। মেয়ে তো কাঁদতে কাঁদতে বাসায় আসছে। আমি দিলাম একটা চড়। মেজাজ কি ঠিক থাকে বলেন আপনি? শেষে তার ব্যাগের মধ্যে পাওয়া গেল। দেখেন অবস্থা। নীলুর সঙ্গে আমার খানিকটা খাতিরও হলো অন্য একটা কারণে। একদিন দেখলাম দুপুরের কড়া রোদে সায়েন্স ল্যাবরেটরিতে বাসের জন্য দাঁড়িয়ে আছে। একা নয়, সঙ্গে আরও কয়েকটি মেয়ে। স্কুল ড্রেস পরা থাকলে যা হয়, সবকটাকেই অবিকল একরকম লাগে। তবুও এর মধ্যে নীলুকে চিনতে পারলাম। আয় নীলু। নীলু হকচকিয়ে এগিয়ে এলো। যাচ্ছ কোথায়? এই লাইনে তো মিরপুরের বাস যায়। কল্যাণপুর যাচ্ছি। আমাদের এক বন্ধুর আজ গায়ে হলুদ, আমাদের যেতে বলেছে। ওই ওরাও যাচ্ছে তোমার সঙ্গে? জি। উঠে পড়ো গাড়িতে, পৌঁছে দেই। যে ভিড়, এখন আর বাসে উঠতে পারবে না। নীলু ইতস্তত করতে লাগলো, যেন আমার সঙ্গে দেখা হওয়ায় মস্ত অপরাধ হয়েছে। অন্য মেয়েগুলি অবশ্যই খুব হইচই করে গাড়িতে উঠে পড়ল। তারা খুব খুশি। সারাদিন থাকবে তোমরা? নীলু জবাব দিল না। কালো মতো একটা মেয়ে হাসি মুখে বলল,
আমরা সন্ধ্যা পর্যন্ত থাকব। সবাই বাসায় বলে এসেছি, শুধু নীলু বলে আসেনি। কেন নীলু? বলে আসুনি কেন? নীলু তারও জবাব দিল না, মাথা নিচু করে বসে রইল। কালো মেয়েটি বলল, নীলু তার মায়ের সঙ্গে ঝগড়া করেছে, 2 দিন ধরে ওদের মধ্যে কথা বন্ধ। তাই বুঝি? সবকটি মেয়ে খিলখিল করে হেসে ফেলল। ব্যাক ভিউ মিররে দেখলাম নীলুর চোখে জল এসে যাচ্ছে। সন্ধ্যার পর নীলুদের বাসায় সত্যি সত্যি দারুণ অবস্থা। রমিজ সাহেব কাঁদো কাঁদো হয়ে বাবুভাইকে গিয়ে বললেন, ভাই সাহেব শুনেছেন, আমার মেয়েটা কিডন্যাপ হয়েছে। কি বলছেন এইসব? জি ভাই সাহেব, সত্যি কথাই বলছি। রমিজ সাহেব ভেউ ভেউ করে কেঁদে ফেললেন। আমি বললাম, এসে পড়বে, হয়তো বন্ধুর বাড়িটারি গিয়েছে। আমার মেয়ে না বলে কোথাও যাবে না টগর সাহেব। নীলু সে রাতে বাড়ি এসে পৌঁছে রাত 7:45। ওর বন্ধুর বাড়ি থেকে মুরব্বী কিসিমের এক ভদ্রলোক এসে পৌঁছে দিয়ে গেলেন। কিন্তু ইতিমধ্যে আমাদের নিচতলায় প্রলয়ের মতো হয়ে গেল। রমিজ সাহেব কেঁদে গিয়ে পড়লেন আমার বড় চাচার কাছে। বড় চাচা একটা কাঁচ পেয়ে লাফঝাপ দিতে শুরু করলেন। এই থানায় টেলিফোন করছেন, ওই করছেন হাসপাতালে। একবার শুনলাম অত্যন্ত গম্ভীর ভঙ্গিতে কাকে যেন বলছেন, আরে ভাই, বলতে গেলে বাসার সামনে থেকে মেয়েটাকে ধরে নিয়ে গেছে। এই দেশে বাস করা অসম্ভব। আমি সিঁড়ির কাছাকাছি আসতেই দেখলাম গাড়ি এসে ঢুকেছে। ডাক্তার চলে এসেছে। কোনজন এসেছে কে জানে। বড় রাস্তার মোড়ে একজন ডাক্তার থাকেন, যাকে দেখে যক্ষা রোগী বলে ভ্রম হয়। দাদার জন্য তিনি হচ্ছেন ফুল টাইম ডাক্তার। তার নাম প্রদ্যুৎবাবু বা এই ধরনের কিছু। এর বিশেষত্ব হচ্ছে তিনি এলোপ্যাথির পাশাপাশি টোটকা ওষুধ দেন। বাবু ভাইয়ের একবার টনসিল ফুলে বিশ্রী অবস্থা, কিছুই গিলতে পারেন না, 102 জ্বর গায়ে। প্রদ্যুৎবাবু এসে গম্ভীর মুখে বললেন, বানর লাঠি গাছের ফল পিষে গলায় প্রলেপ দিতে, এটাই নাকি মহা ঔষধ। বাবু ভাই দারুণ রেগে গেলেন, চিচি করে বললেন, শালা মালাউন কবিরাজি শুরু করেছে। প্রদ্যুৎবাবু কিন্তু সত্যি সত্যি বানর লাঠি গাছের ফল জোগাড় করে পুলটিস লাগিয়ে ছাড়লেন। অসুখ আরাম হলো। যদিও বাবু ভাইয়ের ধারণা এমনিতেই সারত, শরীরের নিজস্ব রোগ প্রতিরোধের মেকানিজমই সেরেছে। যাই হোক, প্রদ্যুৎবাবুর আমাদের বাড়িতে মোটামুটি একটা সম্মানের আসন আছে। তিনি বাড়ি এলেই তার জন্য দুধ ছাড়া চা হয়, সন্দেশ আনানো হয়, এবং বাবা নিজে নেমে এসে কথাবার্তা বলেন। এই যে ডাক্তার, যাওয়ার আগে আমার প্রেশারটা দেখে যাবে। বিনা ফিতে প্রেশার দেখা ছেড়ে দিয়েছি রহমান সাহেব, মেডিকেল এথিক্সের ব্যাপার আছে না। আজ দেখলাম প্রদ্যুৎবাবু ছাড়াও অন্য একজন ডাক্তার নামলেন। সেই ভদ্রলোকের চোখে মুখে সীমাহীন বিরক্তি, যার মানে তিনি একজন বড় ডাক্তার, পিজির কিংবা মেডিকেলের প্রফেসর বা অ্যাসোসিয়েট প্রফেসর। ভদ্রলোকের বিরক্তি দেখি ক্রমেই বাড়ছে। গাড়ি থেকে নেমেই হাতঘড়ি দেখলেন। আমার খুব ইচ্ছে হচ্ছিল দেখি ভদ্রলোক যে কতক্ষণ থাকেন তার মাঝে মোট কতবার হাতঘড়ি দেখেন। কিন্তু এখন এসব এক্সপেরিমেন্টের ভালো সময় নয়। গাড়ি নিয়ে কিছুক্ষণের মধ্যে আত্মীয় স্বজনের খোঁজে যেতে হবে। যে 2 ফুপু ঢাকায় আছেন তাদের বাড়ি থেকেই নিয়ে আসতে হবে। সিঁড়িতে পা দেওয়া মাত্রই নীলু ডাকল, টগর ভাই। এই মেয়েটি নিঃশব্দে চলাফেরা করে, আচমকা কথা বলে চমকে দেয়। দাদার অবস্থা কি বেশি খারাপ? মনে হয় রাতের মধ্যেই কাম সাফ হবার সম্ভাবনা। টগর ভাই, আপনি সব সময় এইভাবে কথা বলেন কেন? আমি ঘাড় ঘুরিয়ে দেখি নীলু হলুদ রঙের শাড়ি পরেছে। মেয়েটা চোখের সামনে বড় হয়ে যাচ্ছে, বড় হচ্ছে এবং সুন্দর হচ্ছে। মেয়েরা লতানো লাউ গাছের চারার মতো। এই দেখা যায় ছোট্ট একরতি একটা চারা। কয়েকটা দিন অন্যমনস্ক থাকার পর হঠাৎ চোখে পড়লেই দেখা যাবে নিজেকে সে ছাড়িয়ে দিয়েছে চারদিকে। সতেজ বলবান একটা জীবন। আচ্ছা,
তুই এখন কি পড়িস যেন? নীলুকে আমি তুই বলি। ওর সঙ্গে প্রায়ই আমার কথাবার্তা হয়। আমার সঙ্গে কথা বলার একটা গোপন আগ্রহ এর আছে। সেকেন্ড ইয়ারে পড়ি, বক্সিবাজার কলেজে। সেকেন্ড ইয়ারে আবার উঠলি কবে? নীলু সে কথার জবাব না দিয়ে মৃদু স্বরে বলল, আমাকে তুই তুই করে বলেন কেন? সেদিনকার পুচকে মেয়ে, তোকে আবার আপনি আপনি করে বলতে হবে নাকি? আমি দোতলায় চলে গেলাম। বাবু ভাইয়ের ঘরের দরজা হাট করে খোলা। বারান্দায় আলো নেই, তার ঘরও অন্ধকার। আমি ঘরে ঢুকে সুইচ টিপলাম। আলো জ্বলল না। বাবু ভাইয়ের গলা শোনা গেল, লম্বা হয়ে শুয়ে পড় টগর। কি ব্যাপার, লাইট ফিউজ নাকি? হুম, বাল্ব খুলে ফেলেছি। ঘর অন্ধকার দেখলে কেউ আর খোঁজ করবে না, মনে করবে কাজে কর্মেই আছি। বারান্দাটাও খুলে ফেলেছ নাকি? ঝামেলা ভালো লাগে না। রাত দুপুরে এর বাড়ি যাও ওর বাড়ি যাও, বাল্ব খুলে জমাট অন্ধকার করে দিলাম। বাবু ভাই সিগারেট ধরালো, লম্বা টান দিয়ে বলল, মরবার সময় হয়েছে, মরবে, এত হইচই কি জন্যে? আমি চুপ করে রইলাম। বাবু ভাই বলল, শুয়ে শুয়ে এসব কথাই ভাবছিলাম। কী সব কথা? যেমন ধর, মানুষ হচ্ছে একমাত্র প্রাণী যে জানে একদিন তাকে মরতে হবে। অন্য কোনো প্রাণী তা জানে না। বুঝলে কি করে অন্য প্রাণীরা জানে না? কথা বলেছ তাদের সাথে? কথা না বলেও বোঝা যায়। অন্য কোনো প্রাণী মৃত্যুর জন্য প্রস্তুতি নেয় না, মানুষ নেয়। আমিও সিগারেট ধরালাম। বাবু ভাই বলল, বুড়োর অবস্থা কি? ভালো না। মৃত্যু ব্যাপারটা কুৎসিত, অ্যাকসেপ্ট করা যায় না। যাবে না কি জন্যে? কুৎসিত জিনিসকে আমরা অ্যাকসেপ্ট করি না, সব সময় করি না। মৃত্যু স্বীকার করি নেই, কিন্তু অ্যাকসেপ্ট করি না। আমার ক্ষীণ সন্দেহ হলো বাবু ভাই এক ফাঁকে তার ট্রাঙ্ক খুলে ওইটি বের করে দু এক ঠোক খেয়েছে। বাবু ভাইয়ের এই অভ্যাসটা নতুন। যেভাবে তা প্রথম শুরু হয়েছিল তাতে আমার ধারণা হয়েছিল অভ্যেসটি স্থায়ী হবে না, কিন্তু মনে হচ্ছে স্থায়ী হয়েছে। আমি মৃদু স্বরে বললাম, তুমি কি কিছু খেয়েছ নাকি? বেশি না, আধা গ্লাসও হবে না। মৃত্যুর মতো একটা কুৎসিত ব্যাপার অ্যাকসেপ্ট করতে হলে নার্ভগুলিকে আংশিক অকেজো করে দিতে হয়। তুই এক ঢোক খাবি নাকি? ভালো জিনিস, ব্ল্যাক টাওয়ার, খা, জার্মান জিনিস, চমৎকার। এখন না। বাবু ভাই বিছানা থেকে নেমে ট্রাঙ্ক খুলল। আমি বললাম, আরও খাচ্ছ নাকি? জাস্ট এ লিটিল। একটা কেলেঙ্কারি করবে শেষে। তুই পাগল হয়েছিস, কেউ টের পাবে না। বড় চাচার পায়ের শব্দ শোনা গেল। এ বাড়ির কারো পায়ের শব্দ আমি চিনি না, কিন্তু বড় চাচার পায়ের শব্দ চিনি। তিনি কেমন যেন লাফিয়ে চলেন বলে মনে হয়, থপথপ করে বানর হাঁটার মতো শব্দ। বড় চাচা বারান্দার মাঝামাঝি গিয়ে চেঁচিয়ে উঠলেন, লাইট কোথায় গেল? আর বাল্বটা ফিউজ হলো কখন? এই এই টগর, টগর! বড় চাচা আমাদের ঘরেও একবার উকি দিলেন, তারপর আবার বানরের মতো থপথপ শব্দ করে তেতলায় উঠে গেলেন। নেমে এলেন প্রায় সঙ্গে সঙ্গেই। বাল্ব নিয়ে এসেছেন বোধহয়। কিছুক্ষণ পরই বারান্দায় 100 পাওয়ারের একটা বাতি জ্বলে উঠল। বড় চাচা আবার থপথপ শব্দ করে নিচে নেমে যেতেই বাবু ভাই বাল্বটা খুলে নিয়ে এলো। ব্ল্যাক টাওয়ার আমিও খানিকটা চেখে দেখলাম। জিনিসটা মন্দ না, কেমন যেন পচা নারিকেলের পানির মতো। রাত বাজে 2:10। বাবু ভাই মৃদু স্বরে বলল, বুড়া তাহলে মরেই যাচ্ছে? তা বোধ হয়ে যাচ্ছে। দুঃখের ব্যাপার, বুড়োর সাথে আমার খাতির ছিল। তোমার একার না, সবারই খাতির ছিল। খুব মাই ডিয়ার টাইপ ছিলেন। কথাটা ঠিক না, দাদা মাই ডিয়ার টাইপ নন। তিনি একজন কঠিন প্রকৃতির মানুষ।
তবু বাবু ভাইয়ের সঙ্গে তার খাতির ছিল। সুস্থ থাকাকালীন রোজ একবার করে খোঁজ করতেন। বাবু আছে? বাবু ভাই বিরক্ত হয়ে বলতেন, বুড়োর যন্ত্রণায় শান্তিতে থাকা মুশকিল। তা সম্রাট শাহজাহান আমার কাছে কি চায়? দাদাকে আড়ালে আমরা সম্রাট শাহজাহান এবং শাহানাকে জাহানারা ডাকি। দাদাও প্রবল পরাক্রান্ত নৃপতির ভগ্ন ছবি হয়ে সারা দুপুর জাহানারার সঙ্গে গুজগুজ করেন। অনেক বয়স পর্যন্ত বেঁচে থাকাটা একটা ভয়াবহ ব্যাপার। বাবু ভাই বোতলের আরও খানিকটা গলায় ঢালল। আমি মৃদস্বরে ডাকলাম, বাবু ভাই। তোমার কি মনে হয় মৃত্যুর পর কিছু আছে? খুব সম্ভব আছে, থাকারই কথা। বাবু ভাই ঠকঠক করে গ্লাসে আরও খানিকটা ঢালল। বাবু ভাই, আর খেও না, তুমি বেশি খাচ্ছ। বেশি দেখলি কোথায়? শেষে একটা কেলেঙ্কারি করবে। কিছুই করব না। বড় চাচার গলার শব্দ শোনা গেল। আরে, এই বাল্বটা গেল কোথায়? ব্যাপার কি? বাবু ভাই খিক খিক করে হাসতে লাগল। কে হাসে? এই, কে হাসে? বাবু, বাবু, এই টগর। আমার মনে হলো বড় চাচা খানিকটা ভয় পেয়েছেন। গলার স্বর কেমন কাঁপা কাঁপা। কে কে হাসছিল? এই, এই কালাম, এই কালাম। বড় চাচা দ্রুত নিচে নেমে গেলেন। তিনি সত্যি সত্যি ভয় পেয়েছেন।